তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এখনও বুঝতে পারছো না, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছো কোন টপিকগুলো পড়বে, কোন টপিকগুলোকে প্রাধান্য দেবে, বিশেষ করে তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মৌলিক বিষয় থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে। এখন এই শেষ সময় এসে কি তুমি পৌরনীতি সব পড়বে নাকি কোন টপিকগুলো পড়বে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলোকে ধরে ধরে বোঝার চেষ্টা করব, কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, প্রশ্ন কি পরিণীতি থেকে এসেছে নাকি অর্থনীতি থেকে এসেছে। পরবর্তীতে আমরা নিজেদের মতো করে একটা সাজেশন দাঁড় করানোর চেষ্টা করব যে বিগত বছরে এই টপিক থেকে প্রশ্ন এসেছে এবং আমাদের জন্য এই টপিকগুলো দেখে যাওয়া অত্যন্ত জরুরি। চলো আমরা শুরু করি। তোমরা জানো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মূলত 50টি প্রশ্ন থাকে জিকেতে, যেখানে 10টি প্রশ্ন থাকে ট্র্যাডিশনাল তোমরা যেই জিকেগুলো পড়ে থাকো সেখান থেকে, এবং বাকি 40টি জিকে প্রশ্ন থাকে মূলত মৌলিক জিকে থেকে। আমরা যদি প্রথম প্রশ্নে যাই, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কবে অনুষ্ঠিত হয়? এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, এটা মূলত আয়োজন করে বিডা। তোমরা দেখেছিলে যে এটা খুব ভাইরাল হয়েছিল, আশিক চৌধুরী সেখানে বক্তব্য রেখেছিল, এবং এই যে প্রশ্নটি এসেছিল মূলত সাম্প্রতিক থেকে, সেই সময়ের সাম্প্রতিক থেকে এই প্রশ্নটি এসেছিল। এবং এই যে ইনভেস্টমেন্ট সামিট, এটি অনুষ্ঠিত হয়েছিল 7 থেকে 10ই এপ্রিল। এই প্রশ্নটি আর আসার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু সাম্প্রতিক সময়ে ডেট নিয়ে যে আলোচিত ঘটনাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে তোমাদের দেখে যেতে হবে। ধরো এইভাবে প্রশ্ন আসতে পারে যে গণভোট অধ্যাদেশ কখন জারি করা হয়েছে, যে সকল জুলাই যোদ্ধা আছে তাদের যে দায় মুক্তি অধ্যাদেশ এটা কবে জারি করা হয়েছে, বা বাংলাদেশের বা আন্তর্জাতিক যে সকল সংস্থা বা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, এই টাইপের প্রশ্ন থেকে কিন্তু তারিখ রিলেটেড সাম্প্রতিক চলে আসতে পারে। দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে? তোমরা যদি পৌরনীতি বইটা দেখো, পৌরনীতি প্রথম পত্রের যে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি, সেখানে কিন্তু সুশাসন নিয়ে আলোচনা আছে, এবং এই সুশাসন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করে বিশ্বব্যাংক। সুশাসন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করে বিশ্বব্যাংক 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে, এবং সুশাসনের মূল ভিত্তি বা উপাদান তারা বলেছে 4টি। মূল উপাদান বা ভিত্তি তারা বলেছে কতটি? উপাদান বা ভিত্তি বলেছে 4টি বিশ্বব্যাংক। অপরদিকে ইউএনডিপিও সুশাসন নিয়ে কিছুটা কাজ করে, এবং ইউএনডিপি সুশাসনের উপাদান হিসেবে 9টি উপাদানের কথা বলেছে। এখন এই যে প্রশ্নটি, এটি কিন্তু তোমাদের বোর্ড প্রশ্নেও কিন্তু এসেছিল, ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ চেষ্টা করবে যে পৌরনীতির যে বোর্ড প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্নগুলো একটু দেখে যেতে, এবং এই প্রশ্নের সোর্স ছিল মূলত পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। তৃতীয় প্রশ্নে যদি আমরা যাই, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে? জাতিসংঘের এই যে প্রথম সংস্থাটি রয়েছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। অর্থাৎ জাতিসংঘের যে সংস্থাটি মূলত নাগরিক রয়েছে বা জনসংখ্যা রয়েছে, জনসংখ্যার সমস্যা রয়েছে অথবা সম অধিকার রয়েছে, এই জিনিসগুলো নিয়ে ইউএনএফপিএ কাজ করে থাকে। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই ইউএনডিপি মূলত কাজ করে থাকে মূলত সুশাসন বা টেকসই উন্নয়ন, মানবাধিকার উন্নয়ন, এই জিনিসগুলো নিয়ে ইউএনডিপি কাজ করে থাকে। ইউএনএইচআরসি হচ্ছে মূলত ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল, এটি মূলত যে মানবাধিকার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের, এই মানবাধিকার নিয়ে ইউএনএইচআরসি কাজ করে থাকে। অপরদিকে ইউএনআরডব্লিউএ, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি। পরবর্তীতে আমি এই দিকে লিখছি ফর দ্য প্যালেস্টাইন রিফিউজিস, ফর দ্য প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট। এই সংস্থাটির নাম খুবই বড়, তবুও তোমাদের একটু মনে রাখতে হবে
এই যে সংস্থাটি, এই সংস্থাটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল ফিলিস্তিনের মানুষের যে মানবাধিকার রয়েছে, তাদের যে শিক্ষার অধিকার রয়েছে, স্বাস্থ্যের অধিকার রয়েছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য স্পেসিফিক্যালি এই UNRWA প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এই প্রশ্নটি এসেছে মূলত মধ্যপ্রাচ্য রিলেটেড যে ইস্যুগুলো আছে, মধ্যপ্রাচ্য ইস্যু থেকে। সবসময় মধ্যপ্রাচ্য ইস্যু গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য ইস্যুর বেসিক যে তথ্যগুলো আছে, কিভাবে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, পরবর্তীতে কি কি ঘটনাবলী ঘটেছে আরব ইসরায়েল যুদ্ধে, এবং এই যে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যেই জিনিসগুলো আলোচিত হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। 4 নং প্রশ্নে আমরা যদি যাই, কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে? আমরা জানি যেই বিদেশি বণিকরা প্রথম বাংলায় এসেছে তারা হলো গিয়ে পর্তুগিজরা প্রথম বাংলায় আসে। এবং 1498 সালে, কখন? 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কলকাতা, যে ভারতের যে কালিকট বন্দর আছে, ভারতের কালিকট বন্দরে আসেন। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কিন্তু কালিকট বন্দরে এসে উপস্থিত হন। সুতরাং এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এসেছে মূলত প্রাচীন বাংলার শাসনামল থেকে মূলত এই প্রশ্নটি এসেছে। তোমরা যদি বিষয়ভিত্তিক সাবজেক্টের কথা চিন্তা করো তাহলে এই প্রশ্নটি কিন্তু পৌরনীতি থেকে এসেছে। তোমরা যদি পৌরনীতি দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়, অর্থাৎ ব্রিটিশ ভারতে যে শাসনামল ছিল, ব্রিটিশরা যে শাসন করেছিল, সেখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ডিরেক্ট বোর্ড প্রশ্নেই অনেকবার এসেছে। সুতরাং দ্বিতীয় পত্রের পৌরনীতির প্রথম অধ্যায়, যেটা ব্রিটিশ শাসনামল, এটা খুব ভালো করে দেখতে হবে। পাশাপাশি ওই অধ্যায়ের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখে যেতে হবে। পরবর্তীতে 5 নং প্রশ্নে আমরা যদি যাই, বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি? বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে মূলত বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর জায়গা, যেটা মূলত 1200 মিটার পর্যন্ত গভীর, এবং এটা সুন্দরবনের কাছাকাছি অবস্থিত, এবং এটাই হচ্ছে বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। অপরদিকে এই যে বেঙ্গল অফ ডিপ সি ফ্যান, এটাও বঙ্গোপসাগরের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলা চলে, কিন্তু সোয়াচ অফ নো গ্রাউন্ড একটু বেশি হলো গিয়া এখানে হলো গিয়ে প্রাসঙ্গিক। ঠিক আছে, বেঙ্গল ডিপ সি ফ্যান মূলত কি? বেঙ্গল অফ ডিপ সি ফ্যান মূলত হচ্ছে এই যে নদীবাহিত যে সকল কাকর, কাদা, বালি, এগুলো তো নদীর মোহনায় জমা হয়, এবং নদীর মোহনায় জমা হয়ে মূলত পলি জমা করে সমুদ্রের নিচে, এবং এটা পৃথিবীর বলতে পারো যে অনেক বৃহত্তম পলি জমা করেছে এই যে বেঙ্গল অফ ডিপ সি ফ্যান বঙ্গোপসাগরে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, এই প্রশ্নটা এসেছে মূলত বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলী বা বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেখান থেকে এই প্রশ্নটি এসেছে। 6 নং প্রশ্নে আমরা যদি যাই, সাম্প্রতিক সময়ে আলোচিত বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলেন? হামজা চৌধুরী মূলত শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে থাকেন। এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এসেছে মূলত খেলাধুলা রিলেটেড যে সাম্প্রতিক বিষয়াবলী আছে সেখান থেকে এসেছে। এখন রিসেন্টলি শীতকালীন অলিম্পিক হবে, গ্রীষ্মকালীন অলিম্পিক হবে, 2026 সালে বিশ্বকাপ ফুটবল হবে, আবার খুব সাম্প্রতিক 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কায় T20 বিশ্বকাপ হবে, 2027 সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। এই যে রিলেটেড তথ্যগুলো সাম্প্রতিকের খেলাধুলার, আবার বিপিএল আছে, বিপিএল এ ফাইনাল দল কোন 2 দল গিয়েছে বা কে জয়লাভ করেছে, এই যে সাম্প্রতিক রিলেটেড খেলাধুলার তথ্য, এগুলো একটু তোমাদেরকে দেখে যেতে হবে। এই প্রশ্নটি এসেছে খেলাধুলা রিলেটেড সাম্প্রতিক থেকে। 7 নং প্রশ্নে আমরা যদি যাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের 11তম আসরের মাস্কাটের নাম কি? 11তম ক্রিকেটের মাস্কাটের নাম ছিল ডানা 36। এই প্রশ্নটাও এসেছে মূলত খেলাধুলা রিলেটেড সাম্প্রতিক থেকে। সুতরাং যেই তথ্যগুলো আগের প্রশ্নে বললাম যে এইগুলো দেখে যেতে হবে, এই প্রশ্নের জন্য ওই যে প্রশ্নগুলো ওগুলো কার্যকর, ওই টপিকগুলো কার্যকর, ওগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। পরবর্তীতে যদি 8 নং আমরা প্রশ্নে যাই, এসডিজি এর সর্বমোট লক্ষ্য কতটি? এসডিজি এর সর্বমোট লক্ষ্য হচ্ছে 17টি, এবং এর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হচ্ছে 169টি। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হচ্ছে 169টি। এই এসডিজি থেকে এই বছর অনেকগুলো প্রশ্ন এসেছে, বিগত বছরেও এসডিজি থেকে অনেক প্রশ্ন এসেছে। সুতরাং এসডিজি থেকে ভালো করে দেখে যেতে হবে। তুমি এসডিজি থেকে জলবায়ু বিষয়ে পদক্ষেপ কোন এসডিজিতে বলা আছে এটা দেখে যেতে হবে, শিক্ষা নিয়ে কোনটায় বলা আছে এই জিনিসগুলো দেখতে হবে, খাদ্য নিরাপত্তার কথা কোনগুলোতে বা কোন এসডিজিতে বলা আছে এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। এই প্রশ্নটা এসেছে মূলত এসডিজি থেকে।
9 নং প্রশ্নে আমরা যদি যাই, কয়টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত? ইউরোপীয় ইউনিয়ন মূলত ইউরোপের যে দেশ আছে তাদের মূলত একটা অর্থনৈতিক সংস্থার নাম, এবং এই ইউরোপীয় ইউনিয়ন মূলত 27টি দেশ নিয়ে গঠিত। ইউরোপীয় ইউনিয়ন 27টি দেশ নিয়ে গঠিত। এই প্রশ্নটি কোন জায়গা থেকে এসেছে? তোমরা ভাবতে পারো যে এই প্রশ্নটি মূলত জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এসেছে। খুবই সত্য, ওইখান থেকে এসেছে, কিন্তু তুমি যদি বিষয়ভিত্তিক চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু এই প্রশ্নটি এসেছে পৌরনীতির যে দ্বিতীয় পত্র। তোমরা যদি বইটা খোলো, তোমাদের তো শর্ট সিলেবাস ছিল, কিন্তু এইচএসসি যে 26 ব্যাচ তাদের ফুল সিলেবাসে পৌরনীতি দ্বিতীয় পত্রের যে নবম অধ্যায় কিন্তু বাংলাদেশের যে বৈদেশিক নীতি, এই নীতি নামক চ্যাপ্টারে কিন্তু এই বিভিন্ন সংস্থার কথা বলা আছে। সেখান থেকে ডিরেক্ট বোর্ড প্রশ্ন থেকে কিন্তু এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু এসেছে। সুতরাং বাংলাদেশের যে বৈদেশিক নীতি, সেখানে জাতিসংঘ, ন্যাম, কমনওয়েলথ, জাতিসংঘের যে সকল বিশেষায়িত সংস্থাগুলো আছে, অঙ্গ সংস্থাগুলো আছে, পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, তারপরে আছে সার্ক, আসিয়ান, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো থেকে কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। তোমরা আরেকটা কাজ করতে পারো যে পৌরনীতির যদি কোনো বই থাকে, বইটা তো তোমরা পড়েছো এইচএসসিতে, ওই বই থেকে তোমরা যে দাগানো লাইনগুলো মার্ক করে রেখেছিলে সেগুলো একটু দেখে যেতে পারো। পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। আশা করা যায় যে বোর্ড প্রশ্নগুলো করলে মোটামুটি 100% কমন না পেলেও তুমি চ্যাপ্টার সম্পর্কে যে ধারণা, এই ধারণাগুলো মোটামুটি পেয়ে যাবে। সুতরাং এই প্রশ্নটা এসেছে, আমি ধরে নিচ্ছি এটা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সাথে পৌরনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় থেকে এসেছে। 10 নং প্রশ্নে আমরা যদি যাই, পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মা নদীর উৎপত্তি মূলত যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি। এই যে এই প্রশ্নটি এসেছে মূলত নদ নদী থেকে এই প্রশ্নটি এসেছে। 11 নং প্রশ্নে যদি আমরা যাই, নিম্নের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? রাজনৈতিক দল সাধারণত গঠনমূলক বিরোধিতা করে অপর রাজনৈতিক দলের, সুতরাং এটা কিন্তু রাজনৈতিক দলের কাজ যে গঠনমূলক বিরোধিতা করা। প্রার্থী মনোনয়নও রাজনৈতিক দল দিয়ে থাকে। রাজনৈতিক সংস্কৃতির প্রসার ঘটানো এবং মানুষকে তাদের যে মতামত, এই মতামতের ইনফ্লুয়েন্স করা, প্রভাব করা, এটাও কিন্তু রাজনৈতিক দলের কাজ। কিন্তু এখানে যে আছে আইন প্রণয়ন করা কিন্তু রাজনৈতিক দলের কাজ নয়। আমরা জানি সরকারের 3টা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, যেখানে আইন বিভাগ মূলত আইন প্রণয়নের কাজটি করে থাকে। সুতরাং রাজনৈতিক দলের কাজ আইন প্রণয়ন করা নয়। এই যে এই প্রশ্ন যদি আমরা সোর্স উল্লেখ করার চেষ্টা করি, এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতির যে পৌরনীতি প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় কিন্তু রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা আছে, এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি মূলত করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, 12 নং প্রশ্নে, বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান বেশি? এই প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে, এবং তুমি যদি আরও ক্লাসিফাই করার চেষ্টা করো, এই প্রশ্নটি মূলত এসেছে বাংলাদেশের যে বাজেট আছে, সাম্প্রতিক সময় আলোচিত হয়, এই বাজেট থেকে। সাম্প্রতিকও এটা তুমি অ্যাড করতে পারো, আবার তুমি মূলত এটাকে অর্থনীতিতেও ফেলতে পারো। ঠিক আছে, তো বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত, এবং দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখে মূলত শিল্প খাত, এবং সবচেয়ে কম অবদান রাখে মূলত কৃষি খাত। আমি ধরে নিচ্ছি যে এই প্রশ্নটা মূলত সাম্প্রতিক থেকে এসেছে, কারণ সাম্প্রতিকের জন্য তো তোমাদের অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, জনশুমারি, এই জিনিসগুলো পড়তে হয়। ধরে নিচ্ছি এটা সাম্প্রতিক থেকে এসেছে। 13 নং প্রশ্নে আমরা যদি যাই, বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকেন, এবং রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের যে কোনো আদালতে তিনি মূলত তার যে মামলা কার্য সরকারের পক্ষে এটা পরিচালনা করে থাকেন, এবং তিনি বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি থেকে। পৌরনীতির দ্বিতীয় পত্রের যে 7ম অধ্যায়, এটা যদি তুমি দেখবে যে সেখানে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদ নিয়ে আলোচনা আছে, প্রধান বিচারপতি নিয়ে আলোচনা আছে, অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচনা আছে, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। বাংলাদেশের যে পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ বাংলাদেশের যে কর্ম কমিশন রয়েছে, যেগুলো বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষা নিয়ে থাকে, সেখান থেকে কিন্তু আলোচনা আছে। সুতরাং এই প্রশ্নটি এসেছে পৌরনীতি থেকে, পৌরনীতির দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় থেকে। পরবর্তীতে যদি আমরা যাই, সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
আচ্ছা, সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে মূলত রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধের ভেতরে পড়ে তুমি একটা রাজনৈতিক দলের হতে পারো, রাজনৈতিক অন্যান্য যে মতামত আছে এই মতামতের প্রতি তুমি শ্রদ্ধা প্রদর্শন করবে, এটা হলো গিয়ে রাজনৈতিক মূল্যবোধ। অপরদিকে সামাজিক মূল্যবোধের ভেতরে পড়ে বিভিন্ন সততা বলতে পারো, সততা, ন্যায় বিচার, সততা, ন্যায় বিচার, শিষ্টাচার, এগুলো মূলত সামাজিক মূল্যবোধের ভেতরে পড়ে। নৈতিক মূল্যবোধ মূলত কি? নৈতিক মূল্যবোধ হচ্ছে তুমি তোমার হ্যাঁ না বোধ, অর্থাৎ তুমি তোমার নৈতিকতা থেকে যেই জিনিসগুলো পালন করে থাকো সেগুলো নৈতিক মূল্যবোধ। ধরো তুমি ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, এই জিনিসগুলো হচ্ছে নৈতিক মূল্যবোধ। সাংস্কৃতিক মূল্যবোধ কি? সাংস্কৃতিক মূল্যবোধ হচ্ছে অন্য যে কোনো ধর্মের মানুষ হতে পারে, অন্য যে কোনো সংস্কৃতির মানুষ হতে পারে, তুমি তাদের সংস্কৃতিকে, তাদের ধর্মকে তুমি হেয় করবে না, তুমি তাদেরটা তাদের কাছে থাকবে, আমাদেরটা আমার কাছে থাকবে, এই যে মূল্যবোধটা এটা হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ। আমরা যদি এই প্রশ্নের সোর্স চিন্তা করি, এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি থেকে। পৌরনীতির যে প্রথম পত্রের ৩য় অধ্যায়, অর্থাৎ মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি নিয়ে যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে কিন্তু হুবহু বোর্ড প্রশ্নে তুমি এই প্রশ্নটা পাবা। ঠিক আছে, এই প্রশ্নটি এসেছে পৌরনীতি থেকে। ১৫ নং প্রশ্নে যদি আমরা যাই, কোনটি অর্থনীতির মূল সমস্যা নয়? আচ্ছা, অর্থনীতির মূল সমস্যা হচ্ছে ৩টি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে। সুতরাং এখানে কি উৎপাদন করা হবে আছে, এটা অর্থনীতির মৌলিক সমস্যা। কিভাবে উৎপাদন করা হবে এটাও আছে, এটা অর্থনীতির মৌলিক সমস্যা। কার জন্য উৎপাদন করা হবে এটাও অর্থনীতির মৌলিক সমস্যা। কিন্তু কিভাবে আমদানি রপ্তানি করা হবে এটা অর্থনীতির মৌলিক সমস্যা নয়। আচ্ছা, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে। অর্থনীতির প্রথম পত্রের যে প্রথম অধ্যায় সেখানে কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যা, সীমিত সম্পদ, অভাব এবং বিভিন্ন রকমের যে অর্থব্যবস্থা রয়েছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলোর বৈশিষ্ট্য দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। নিচের কোনটি নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। প্রশ্নটি এসেছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। পরবর্তীতে ১৬ নং প্রশ্নে, বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়? বাংলা ভাষা পাকিস্তানের যে প্রথম সংবিধান, পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়েছিল ১৯৫৬ সালে এবং এই ১৯৫৬ সালেই কিন্তু বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায়। অপরদিকে ১৯৫৪ সালে পাকিস্তানের যে গণপরিষদ, পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষা স্বীকৃতি পায়। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষা মূলত স্বীকৃতি পায় বা বিল পাস হয়। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষা বিল পাস হয় এবং প্রথম যে সংবিধান প্রণীত হয় পাকিস্তানের ১৯৫৬ সালে পাকিস্তানের গণপরিষদের বিল পাস হয় এবং এখানে মূলত বাংলা ভাষা স্বীকৃতি পায়। অপরদিকে ১৯৫৬ সালের যে প্রথম সংবিধান প্রণীত হয়েছিল পাকিস্তানে এবং প্রথম সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতির যে দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান শাসনামল, সেই পাকিস্তান শাসনামলের তুমি যদি বোর্ড প্রশ্নগুলো দেখো, বোর্ড প্রশ্নের ভিতরে এই প্রশ্নটা তুমি পাবা। সুতরাং তোমার চ্যাপ্টারটাও পড়তে হবে, পাশাপাশি যদি তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করে যাও সেখানে কিন্তু এই প্রশ্নটা হুবহু আছে, হুবহু এটা পাবে। পরবর্তীতে ১৭ নং প্রশ্নে, জিডিপি এর পূর্ণরূপ কি? জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে মূলত গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন জিডিপি কি? জিডিপি হচ্ছে কোনো একটা দেশের অভ্যন্তরে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্যদ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার যে বাজার মূল্য, এই বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় মূলত জিডিপি। এই প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে। অর্থনীতির যে প্রথম পত্রের ৯ম অধ্যায় অর্থাৎ সামগ্রিক আয় ব্যয়, সেখানে তুমি জিডিপি, জিএনপি, সিসিএ, জিএনআই, জিএনপি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা পাবে, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। সার্ক গঠিত হয় কত সালে? সার্কের পূর্ণরূপ হচ্ছে মূলত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবং এই যে সার্ক, এই সার্কের কিন্তু রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এবং এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। 1985 সালে কিন্তু সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সার্কের সদস্য দেশ হচ্ছে মোট 8টি। এই 8টি দেশ তুমি কিভাবে মনে রাখতে পারো? 8টি দেশ মনে রাখতে পারো নিপা এমবিবিএস দিয়ে। নিপা এমবিবিএস দিয়ে 8টি দেশ মনে রাখতে পারো, যেখানে এন হচ্ছে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপস, বিতে ভুটান, বিতে বাংলাদেশ এবং এসতে হচ্ছে শ্রীলঙ্কা। এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমরা মনে রাখতে ভাবতে পারো যেটা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এসেছে, কিন্তু এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত তুমি যদি পৌরনীতির দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক নীতি, সেখানে কিন্তু এই প্রশ্নটাও কিন্তু বোর্ডে এসেছে। ঠিক আছে, আমি বলছি না যে তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, কিন্তু তুমি যদি চ্যাপ্টার ভিত্তিক আলোচনা দেখো সেখানে কিন্তু সার্ক নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সুতরাং শর্ট সিলেবাসের বাহিরে থেকেও তোমাদের কিন্তু এই জিনিসগুলো দেখে যেতে হবে। এছাড়া তোমরা এগুলো এই বিগত 6 মাসে কিন্তু বারবার এগুলো দেখেছো। ধরে নিচ্ছি এই প্রশ্নটি এসেছে পৌরনীতি থেকে, কারণ পৌরনীতির দ্বিতীয় পত্রে কিন্তু এই জিনিসটা সম্পর্কে আলোচনা আছে। পরবর্তীতে 19 নং প্রশ্নে উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে মোট 4টি: ভূমি, মূলধন, শ্রম এবং সংগঠন। এর ভিতরে যে মূলধন রয়েছে এই মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদান অর্থাৎ এই যে মূলধন, এই মূলধনকে তুমি আবার উৎপাদন কাজে কিন্তু ব্যবহার করতে পারো। ধরো তুমি 2 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনলে, এখন ওই মেশিন দিয়ে তো তুমি একবার জাস্ট উৎপাদন করে ওই মেশিনকে ফেলে দিবে না, বারবার তোমাকে উৎপাদন কাজে ওই মেশিনটা সহায়তা করবে। সুতরাং এই যে মূলধন, এই মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। ঠিক আছে, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে এবং অর্থনীতির তুমি যদি তৃতীয় অধ্যায় দেখো প্রথম পত্রের, অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন আয় ব্যয় সম্পর্কিত চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং এই প্রশ্নটিও কিন্তু বোর্ড প্রশ্নে এসেছে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা? সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যেটা 1996 সালে পাশ হয়েছিল, 1996 সালে পাশ হয়েছিল, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। অপরদিকে এই যে দ্বাদশ যে সংবিধান আছে, এই দ্বাদশ সংবিধানের মাধ্যমে কিন্তু বাংলাদেশকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়ে আসা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে নিয়ে আসা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার আসে কোন সংশোধনীর মাধ্যমে? মূলত দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারে। আচ্ছা, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি মূলত এসেছে পৌরনীতি থেকে। পৌরনীতি দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টারই আছে বিভিন্ন সংবিধান নিয়ে। পৌরনীতি দ্বিতীয় পত্রে যে চতুর্থ অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় সংবিধান, সংবিধানের যেই সংশোধনীগুলো আনা হয়েছে, কোনটা কোন সংশোধনী, এগুলো সম্পর্কে আলোচনা আছে। এই প্রশ্নটি এসেছে সংবিধান থেকে। পরবর্তীতে যে বাজার ব্যবস্থায় একজন বিক্রেতা থাকে তাকে কি বলে? আচ্ছা, যে বাজার ব্যবস্থায় একজন বিক্রেতা থাকে তাকে বলা হয় একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট এটাকে বলা হয়। অপরদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূলত অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। অলিগোপলি বাজারে কিছু সংখ্যক বিক্রেতা থাকে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে মূলত এমন একটি বাজার যেখানে অসংখ্য ফার্ম বা প্রতিষ্ঠান থাকে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে পণ্য রয়েছে, পণ্যের ভিতরে কিছুটা হালকা ডিফারেন্স থাকে। ধরো এমন একটা সাবানের, অনেকগুলো সাবানের কোম্পানি থাকবে, অর্থাৎ সাবানের কোম্পানি ঠিকই থাকবে, কিন্তু তাদের যে সাবানের কোম্পানির যে প্রোডাকশন বলতে পারো অথবা তাদের যে মার্কেটিং পলিসি বলতে পারো, গুণগত মান বলতে পারো, এটা কিছুটা স্লাইটলি ভিন্ন থাকবে। এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এই যে প্রশ্নটি এসেছে, প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে এবং অর্থনীতির যে চতুর্থ চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টারে বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে এই প্রশ্নটি এসেছে এবং সৌভাগ্যবশত এই প্রশ্নটিও কিন্তু বোর্ড প্রশ্নে ছিল। 22 নং প্রশ্নে ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন মূলত শরীয়তপুরে। ফরায়েজি আন্দোলনটা কি ছিল? ফরায়েজি আন্দোলনটা ছিল মূলত মুসলমানদের যে ফরজ বিধানগুলো রয়েছে, অর্থাৎ হজ, নামাজ, জাকাত, রোজা, এই যে বিধিবিধানগুলোকে মানুষকে উদ্বুদ্ধ করা। কারণ সেই সময়ের মানুষ মূলত পীর পূজা, দুর্গা পূজা এবং হলো গিয়ে যে মূলত মূর্তি পূজা, এই জিনিসগুলোতে উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল।
তখন ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলনের ডাক দেন সেটা হচ্ছে ফরায়েজি আন্দোলন, অর্থাৎ মানুষের যে ফরজ বিধানগুলো আছে এগুলো মানুষকে পালন করতে হবে। এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতির যে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের কথা বলা আছে, নওয়াব স্যার সলিমুল্লাহর কথা বলা আছে, নবাব আব্দুল লতিফের কথা বলা আছে, হাজী শরীয়তুল্লাহর কথা বলা আছে, পরবর্তীতে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের জীবনীগুলো ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ধরে নিতে পারো যে এটা আসবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পণ্যটি সাদা সোনা নামে পরিচিত? সাদা সোনা নামে পরিচিত মূলত চিংড়ি, কারণ চিংড়ি রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লাভ করি। এই প্রশ্নটি এসেছে অর্থনীতির দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের কৃষি, এই কৃষি থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। পরবর্তী প্রশ্নে, একটি দেশের জনসংখ্যার পরিমাণ কত তা জানার সর্বোত্তম উপায় কোনটি? এই প্রশ্নটি এসেছে মূলত অর্থনীতি থেকে। অর্থনীতি যে চতুর্থ অধ্যায় কিন্তু আদমশুমারি, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই চ্যাপ্টারের নামে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করা আছে। একটি দেশের জনসংখ্যা গণনা করার সর্বোত্তম উপায় হচ্ছে মূলত আদমশুমারি। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ কোনটি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মূলত মুদ্রার সরবরাহ বৃদ্ধি। মুদ্রাস্ফীতি কি মূলত? মুদ্রাস্ফীতি হচ্ছে মূলত যখন সরকার অতিমাত্রায় টাকা চাপাতে থাকে এবং জনগণের কাছে অনেক পরিমাণ টাকা জমা হয়, এবং তখন কি হয়, বাজারের যে চাহিদা এবং যোগানের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। যখন মানুষের কাছে অনেক বেশি টাকা থাকে, মানুষ একটু ভোগবিলাসী হয়ে যায়, তারা যখন বাজারে যাবে, বাজারে গিয়ে সকল দ্রব্য কিনে নিতে চাইবে, তখন বাজারের বিক্রেতারা কি করবে? বাজারের বিক্রেতা দেখবে যে মানুষ তো এখন দামাদামি করছে না, তখন তার পণ্যের যে দামটাকে সে বাড়িয়ে দেবে। অর্থাৎ এই যে মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হচ্ছে যখন সরকার অতি মাত্রায় মুদ্রা ছাপায়, যখন মুদ্রার সরবরাহ বৃদ্ধি হয়, তখন কিন্তু এই মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। এই প্রশ্নটি এসেছে অর্থনীতির যে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, মুদ্রাস্ফীতি নামে একটি চ্যাপ্টার আছে, সেখান থেকে এসেছে। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব, ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রাটার্নিটি। এটা ছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি থেকে। পৌরনীতির প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, আইন স্বাধীনতা নামক যে পার্টটি রয়েছে, সেখানে কিন্তু এই জিনিস সম্পর্কে মূলত ব্যাখ্যা করা আছে। ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন বেনিতো মুসোলিনি। তিনি ইতালির শাসক ছিলেন এবং 1919 সালে তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যার নাম ছিল ফ্যাসিস্ট পার্টি, যার রাজনৈতিক দলটির নাম ছিল মূলত ফ্যাসিস্ট পার্টি। এটার মূলত বৈশিষ্ট্য কী ছিল, বা ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কাকে বলা হয়? যখন একটা দেশের সরকার একদম একনায়কতান্ত্রিক হয়ে যায়, আমি আর কারো মতামত মানি না, কারো কোনো অধিকার নেই, আমি যেটা বলবো সেটাই হচ্ছে সুপ্রিম ল, তখন সেই যে স্ট্রাকচারটা সেটাকে বলা হয় ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। এই মুসোলিনি ছিলেন মূলত ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা। এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি থেকে। পৌরনীতি তুমি যদি ষষ্ঠ অধ্যায় প্রথম পত্রের রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, সেখানে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের কথা বর্ণনা আছে। একদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু এই যে প্রশ্নটি বা মুসোলিনি সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করা আছে। পরবর্তী প্রশ্নে, মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে? আমরা জানি মানবাধিকার দিবস পালিত হয় মূলত 10ই ডিসেম্বর। মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। 1948 সালের 10ই ডিসেম্বর মূলত জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক সনদ সেটা পাশ হয়েছিল, এবং এর পরের থেকে 10ই ডিসেম্বর মূলত মানবাধিকার দিবস পালিত হয়। এই প্রশ্নটা তোমরা ভাবতে পারো দিবস থেকে এসেছে, দিবসের পাশাপাশি এই প্রশ্নটি কিন্তু পৌরনীতির প্রথম পত্রের একটা অধ্যায় আছে যেখানে মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা আছে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। 29 নং প্রশ্নে, ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটি? ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস, এবং এই যে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মূলত 1885 সালে। 1885 সালে এই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এবং এই কংগ্রেস প্রতিষ্ঠা করেন মূলত একজন ইংরেজি সরকারি চাকরিবিদ যার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম নামে একজন সরকারি কর্মজীবী মূলত এই কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন, এবং ভারতীয় উপমহাদেশের মূলত সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কিন্তু এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক আছে, সুতরাং এটা কংগ্রেস হবে। অপরদিকে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে।
কৃষক প্রজা দল ছিল শেরেবাংলা একে ফজলুল হকের। এটি প্রথমত 1929 সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে পরিচিত হয়। পরবর্তীতে কৃষকদের যে কষ্ট, কৃষকদের যে জমি না পাওয়া, এর পরিপ্রেক্ষিতে শেরেবাংলা একে ফজলুল হক 1935-36 সালের দিকে এর নাম পরিবর্তন করে নিখিল বঙ্গ প্রজা সমিতি থেকে রাখেন কৃষক প্রজা দল। স্বরাজ দল ছিল মূলত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ ব্রিটিশ যে শাসনামল আছে সেখানে কিন্তু এই প্রশ্নটি সম্পর্কে একদম বোর্ড প্রশ্নেও এই প্রশ্নটি এসেছে। পরবর্তীতে 30 নং প্রশ্নে আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন শব্দটি মূলত এসেছে ফার্সি শব্দ থেকে। আইন শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে এবং আইনের যে ইংরেজি প্রতিশব্দ সেটা হচ্ছে ল। ল মানে কি বা আইন মানে কি? আইন হচ্ছে মানুষের যে বাহ্যিক আচার আচরণ আছে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু সুনির্দিষ্ট নীতি বা নিয়ম, ঠিক আছে? এই যে ল শব্দটি ইংরেজি, এই ল শব্দটি এসেছে টিউটনিক শব্দ। ল শব্দটি এসেছে টিউটনিক শব্দ ল্যাক থেকে। টিউটনিক শব্দ ল্যাক থেকে মূলত এই ল শব্দটি এসেছে। এই প্রশ্নটি কোন জায়গা থেকে এসেছে? এই প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য এই চ্যাপ্টার থেকে। তোমরা যদি দেখো এই প্রশ্নটি কিন্তু বোর্ড প্রশ্নেও তোমরা খুঁজে পাবে, ঠিক আছে? তারপরের প্রশ্নে আমরা যাই। লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? লাহোর প্রস্তাব উপস্থাপন করেছিলেন মূলত শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালের 23শে মার্চ। 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশের লাহোরে মূলত এই যে লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাব তিনি প্রস্তাব করেন। লাহোর প্রস্তাবে কি ছিল? লাহোর প্রস্তাবে মূলত ভারতীয় উপমহাদেশের যে উত্তর পূর্বাঞ্চলগুলো রয়েছে এবং পূর্বাঞ্চল রয়েছে এটি নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা ছিল, ঠিক আছে? এই প্রশ্নটি কোন জায়গা থেকে এসেছে? এই প্রশ্নটি এসেছে বিষয়ভিত্তিক সাবজেক্ট পৌরনীতি থেকে। পৌরনীতির যে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় যেখানে শেরেবাংলা একে ফজলুল হককে নিয়ে আলোচনা আছে সেখানে কিন্তু এই সম্পর্কে তুমি বিস্তারিত পাবে। 32 নং প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে কম বসতি কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে কম বসতি রয়েছে বান্দরবানে। এই প্রশ্নটি এসেছে মূলত ধরতে পারো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান রয়েছে সেটি থেকে। এবং এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু তুমি অর্থনীতিতেও পাবে। অর্থনীতির যে 4র্থ অধ্যায় রয়েছে 2য় পত্রের, সেখানে জনসংখ্যা, মানব সম্পদে মূলত বাংলাদেশের যে জেলাভিত্তিক বন্টন, কোন জেলায় জনসংখ্যা বেশি, কোন জেলায় জনসংখ্যা কম, এই সম্পর্কে কিন্তু আলোচনা আছে। পরবর্তীতে 33 নং প্রশ্নে দক্ষিণ পূর্ব বাংলার বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন শালবন বিহারের প্রাচীন নাম কি? এই যে শালবন বিহার মূলত কুমিল্লায় অবস্থিত এবং দেব রাজবংশের 4র্থ রাজা শ্রী ভবদেব মূলত এই যে শালবন বিহার মূলত তিনি নির্মাণ করেন এবং পূর্বে এই যে শালবন বিহার একে ডাকা হতো মূলত ভবদেব বিহার নামে এই শালবন বিহারকে ডাকা হতো। পরবর্তীতে এই যে শালবন বিহার এর আশেপাশে মূলত শাল, গজারি ইত্যাদি বিভিন্ন বৃক্ষ ছিল এবং পরবর্তীতে এর নাম রাখা হয় মূলত শালবন বিহার। এই প্রশ্নটি এসেছে মূলত ইতিহাস বলতে পারো বা বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে, প্রত্নতাত্ত্বিক স্থান বা বিখ্যাত স্থানগুলো থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। ওয়ারী বটেশ্বর নিয়ে দেখে যেতে হবে, পরবর্তীতে মহাস্থানগড়, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, বিভিন্ন হলো গিয়ে যে ভৌগোলিক অবস্থানগুলো রয়েছে সেন্ট মার্টিন, কক্সবাজার, এগুলো থেকে একটু ভালো করে তোমাকে দেখে যেতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়। অনেকে ভাবো যে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে মূলত 155 কিলোমিটার এবং 155 কিলোমিটার যদি অপশনে না থাকে তখন তোমাকে 120 কিলোমিটার সঠিক উত্তর হিসেবে নিতে হবে। এই প্রশ্নটি এসেছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থান থেকে। 35 নং প্রশ্নে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ মূলত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, অপরদিকে AHM কামরুজ্জামান ছিলেন মূলত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ত্রাণ পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান ছিলেন। অপরদিকে M মুনসুর আলী ছিলেন মূলত
প্রবাসী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী। ঠিক আছে, এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এসেছে পৌরনীতি দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান শাসনামল সেটি থেকে। 36 নং প্রশ্নে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ এবং ভারতের মধ্যে মূলত 54টি অভিন্ন নদী রয়েছে। এই প্রশ্নটি এসেছে বাংলাদেশের যে নদ নদী রয়েছে সেই নদ নদী নামক টপিক থেকে। 37 নং প্রশ্নে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? আচ্ছা, এই যে প্রশ্নটি এসেছে মূলত ভূগোল থেকে। তোমরা সবাই জানো যে পুরো পৃথিবীর হচ্ছে 3/4 পানি, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ পানি, কিন্তু আসল বা সঠিক উত্তর হবে মূলত 71 ভাগ পুরো পৃথিবীর পানি। এখানে যেহেতু 71 ভাগ সরাসরি নেই, কাছাকাছি উত্তর হিসেবে আমরা মূলত 72 ভাগকে নিতে পারি এটাতে। এই প্রশ্নটি এসেছে মূলত ভূগোল থেকে। 38 নং প্রশ্নে প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ বাক্য কে পাঠ করান? প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ইউসুফ আলী। এই প্রশ্নটি এসেছে পৌরনীতি যে দ্বিতীয় পত্র রয়েছে, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পাকিস্তান শাসনামল থেকে। 39 নং প্রশ্নে বাংলাদেশের অন্যতম আদি ঐতিহাসিক প্রত্নস্থল উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সময় প্রত্নতত্ত্ব থেকে প্রশ্ন আসে। প্রত্নতত্ত্ব রিলেটেড প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। এই প্রশ্নের সোর্স হচ্ছে প্রত্নতত্ত্ব। ওয়ারি বটেশ্বর অবস্থিত মূলত নরসিংদী জেলার বেলাবো উপজেলায় ওয়ারি বটেশ্বর অবস্থিত। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, 40 নং প্রশ্নে সুনামি শব্দটি কোন দেশি শব্দ? সুনামি শব্দটি মূলত একটি জাপানি শব্দ এবং এই সুনামি শব্দের অর্থ হচ্ছে মূলত সমুদ্রের তীরের ঢেউ বা বন্দরের ঢেউ। বন্দরের ঢেউ। সুনামি শব্দের অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা সমুদ্রের তীরের ঢেউ। বন্দরের ঢেউ বা সমুদ্রের তীরের ঢেউ। জাপানি ভাষায় একে মূলত বলা হয় পোতাশ্রয়ের ঢেউ। ঠিক আছে, এই যে সুনামি কখন হয়? মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্প যখন হয় তখন সমুদ্রের তলদেশের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটু নড়বড়ে হয়ে যায় এবং যে জলরাশি আসে এই জলরাশি প্রবল বেগে মূলত যে উপকূল আছে উপকূল অঞ্চলে প্রবাহিত হতে থাকে এবং সুনামির সৃষ্টি করে। এই যে এই প্রশ্নটি এসেছে মূলত ভূগোল থেকে। ভূগোলের যে দ্বিতীয় পত্র রয়েছে, দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়, সেখানে ধীর পরিবর্তন এবং হলো গিয়া যে ফার্স্ট যে পরিবর্তন হয় র্যাপিড পরিবর্তন, এগুলো নিয়ে আলোচনা আছে। অগ্নিভবন, ক্ষয়ভবন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, সুনামি, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্নে 41 নং প্রশ্নে যদি আমরা যাই, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটি? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে মূলত স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা জানি যে মূলত উপাদানের ভিত্তিতে মূলত বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, সমমণ্ডল এবং বিষমমণ্ডল। অপরদিকে যে বায়ুর তাপমাত্রা, এই তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা যায়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই যে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর একটি বৈশিষ্ট্য হলো এখানে মূলত ওজোন স্তর অবস্থিত এবং সূর্য থেকে আসা যে অতি বেগুনি রশ্মি, এই অতি বেগুনি রশ্মি থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তর আছে সেটা আমাদেরকে রক্ষা করে। এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো থেকে দেখে যেতে হবে যে কোন জায়গায় সাধারণত বৃষ্টিপাত হয়, কোন স্তরে, পরবর্তীতে সাধারণ বিমান কোন স্তর দিয়ে যায়, কোন স্তরে মূলত উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায়। এই যে বৈশিষ্ট্যগুলো একটু দেখে যেতে হবে। এটা মূলত ভূগোলের যে ভূগোল প্রথম পত্রের 4র্থ অধ্যায় কিন্তু এই বিষয় সম্পর্কে আলোচনা আছে। 42 নং প্রশ্নে বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য প্রত্নস্থল। বাংলাদেশের মূলত 3টি বিশ্ব ঐতিহ্য প্রত্নস্থল রয়েছে। একটি হলো গিয়ে পাহাড়পুরের বৌদ্ধবিহার, অপরটি হচ্ছে যে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ বা মসজিদ নগরী বাগেরহাট, এবং তৃতীয়টি রয়েছে মূলত সুন্দরবন। প্রত্নতত্ত্ব থেকে এই নিয়ে মূলত 3টা প্রশ্ন আসলো। তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো যে প্রত্নতত্ত্ব টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 43 নং প্রশ্নে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন? ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র মূলত আবিষ্কার করেছিলেন CF রিক্টার মূলত একজন বিজ্ঞানী ছিলেন রিক্টার। তিনি মূলত 1935 সালে এই যে ভূমিকম্পের যে তীব্রতা পরিমাপক যন্ত্র রিক্টার স্কেল, এটি মূলত আবিষ্কার করেছিলেন। এই যে এটা কিন্তু ভূগোল রিলেটেড প্রশ্ন। ভূগোলের যে দ্বিতীয় পত্রের কিন্তু দ্বিতীয় অধ্যায় মূলত এই যে ভূমিকম্প, এইগুলো নিয়ে মূলত আলোচনা আছে। 44 নং প্রশ্নে ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ধান উৎপাদনে বর্তমানে কিন্তু শীর্ষ দেশ ভারত। ঠিক আছে,
FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের যে সাম্প্রতিক প্রতিবেদন ফুড আউটলুক, সেটা অনুযায়ী কিন্তু ধান উৎপাদনে বিশ্ব শীর্ষ দেশ রয়েছে ভারত, এবং এখানে চায়না কিন্তু ধান উৎপাদনে বর্তমানে দ্বিতীয় এবং ধান উৎপাদনে তৃতীয় অবস্থান বাংলাদেশের। কিন্তু যখন প্রশ্নটি এসেছিল তখন কিন্তু ধান উৎপাদনে শীর্ষ ছিল কিন্তু চীন। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও এসেছে মূলত ভূগোল থেকে। ভূগোলের যে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, অর্থাৎ যে কৃষি রিলেটেড তথ্যগুলো ধান, গম, ভুট্টা ইত্যাদি নিয়ে আলোচনা আছে, সেখান থেকে এই প্রশ্নটি এসেছে। বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? আমরা জানি বাংলাদেশ মূলত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং এখানে মৌসুমী বায়ুরও প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের যে বায়ু প্রবাহের দিক, এই দিকও কিন্তু পরিবর্তিত হয় এবং বাংলাদেশ মূলত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই প্রশ্নটি এসেছে মূলত ভূগোল থেকে। ভূগোলের প্রথম পত্রের যে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান এবং নিয়ামক, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নটি এসেছে। 46 নং প্রশ্নে পলাশী যুদ্ধের অন্যতম কিরানক ঘসেটি বেগম কাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল? ঘসেটি বেগম মূলত তার যে বোনের ছেলে শওকত জঙ্গ, এই শওকত জঙ্গকে ক্ষমতায় বসানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি মূলত এসেছে ইতিহাস থেকে। পৌরনীতিতে ব্রিটিশ শাসনামলে কিন্তু এই যে 1757 সালের যে পলাশীর যে যুদ্ধ হয়েছিল, এটা সম্পর্কে বিস্তারিত খুব বেশি আলোচনা নেই, কিন্তু ইতিহাসে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। ইতিহাস থেকে এই প্রশ্নটি এসেছিল। 47 নং প্রশ্নে কুমিল্লার গ্যাস ক্ষেত্রটি কত সালে আবিষ্কৃত হয়? এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি মূলত বিশ্ববিদ্যালয় রিলেটেড, অর্থাৎ তুমি যেই জেলায় পরীক্ষা দিতে যাচ্ছ, যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়টা যেই জেলায় অবস্থিত, সেই জেলা সম্পর্কে তোমাকে জানতে হবে। কুমিল্লায় যে গ্যাস ক্ষেত্রটি রয়েছে, অর্থাৎ বাখরাবাদ গ্যাস ক্ষেত্র, বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের কথা এখানে বলা হচ্ছে। এই বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি মূলত আবিষ্কৃত হয়েছিল 1969 সালে, অর্থাৎ পাকিস্তান শাসনামলে। ঠিক আছে, তুমি যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, কুমিল্লায় যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, এই রিলেটেড তথ্যগুলো তোমাকে একটু দেখে যেতে হবে। এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয় রিলেটেড। কত সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন? কুমিল্লার কংগ্রেস পার্টির সদস্য এই ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে তিনি পাকিস্তানের গণপরিষদে বলেন যে পাকিস্তানের যে উর্দু ভাষা, এই উর্দু ভাষার পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে রাখতে হবে। এই যে প্রশ্নটি এসেছে মূলত পৌরনীতি থেকে, পৌরনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ পাকিস্তান আমল থেকে। 49 নং প্রশ্নে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নটা নিয়ে তোমাদের মধ্যে অনেক সময় ঝামেলা হয়। শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন অগাস্ত ব্লাঙ্কি, ফরাসি বিপ্লবের অন্যতম জনক অগাস্ত ব্লাঙ্কি এটি মূলত ব্যবহার করেছিলেন 1837 সালে। 1837 সালে তিনি মূলত এটি ব্যবহার করেছিলেন সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি। অপরদিকে এই যে শিল্প বিপ্লব শব্দটি, এই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কিন্তু আর্নল্ড টয়েনবি। জনপ্রিয় করে তোলেন শিল্প বিপ্লব শব্দটিকে, জনপ্রিয় করে তোলেন মানুষের মাঝে আর্নল্ড টয়েনবি। তিনি একজন ব্রিটিশ ছিলেন। ঠিক আছে, এই যে প্রশ্নটি, তাহলে যদি প্রশ্ন আসে যে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, উত্তর হবে অগাস্ত ব্লাঙ্কি। এবং শিল্প বিপ্লব শব্দটিকে কে জনপ্রিয় করে তোলেন, তখন কিন্তু উত্তর হবে আর্নল্ড টয়েনবি। এই প্রশ্নটি এসেছে মূলত যে সমাজকর্মে, তোমরা এটার এই প্রশ্নটার সোর্স বলতে পারো, অথবা একদম পিওরলি বললে ইতিহাসে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সুতরাং আমরা সোর্স হিসেবে ধরে নিচ্ছি ইতিহাস। কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? আচ্ছা, এখানে প্রশ্নটা একটু খেয়াল করবে যে এখানে বলেছে যে কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দ্বৈত শাসনের অবসান ঘটান মূলত ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, অপরদিকে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কিন্তু লর্ড কার্জন। লর্ড কার্জন এই যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন 1765 সালে, এবং 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এটার হলো গিয়ে অবসান ঘটান। এই প্রশ্নটি এসেছে মূলত ধরে নিতে পারো ইতিহাস বা পৌরনীতি থেকে এই প্রশ্নটি মূলত এসেছে। এখন আমরা যদি এক নজরে টপিকগুলো বিশ্লেষণ করি, কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখব যে পৌরনীতি থেকে 18টি প্রশ্ন এসেছে, সাম্প্রতিক থেকে 4টি, মধ্যপ্রাচ্য ইস্যু থেকে 1টি প্রশ্ন ছিল, প্রাচীন আমল থেকে 1টি ছিল, জাতীয় বিষয়াবলী থেকে 1টি প্রশ্ন ছিল, এসডিজি থেকে 1টি প্রশ্ন ছিল, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে 1টি প্রশ্ন ছিল, অর্থনীতি থেকে প্রশ্ন ছিল মূলত 60টি, ভূগোল থেকে প্রশ্ন ছিল 60টি, প্রত্নতত্ত্ব থেকে 3টি প্রশ্ন ছিল, ইতিহাস থেকে প্রশ্ন ছিল 2টি, বিশ্ববিদ্যালয় রিলেটেড 1টি প্রশ্ন ছিল, নদ নদী খাল বিল থেকে প্রশ্ন ছিল 2টি, অপরদিকে বাজেট থেকে প্রশ্ন ছিল মূলত 1টি।
এখন আমরা যদি সাজেশন দাঁড় করানোর চেষ্টা করি আমাদের মতো করে কোন টপিকগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে কুমিল্লার ভর্তি পরীক্ষার আগে, তাহলে অবশ্যই পৌরনীতি থেকে যেহেতু বেশি প্রশ্ন ছিল পৌরনীতি অবশ্যই দেখে যেতে হবে। পাশাপাশি তোমাদের পরামর্শ থাকবে পৌরনীতি দেখার পরে তোমরা হলো গিয়ে যেই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছে চ্যাপ্টার ভিত্তিক ওগুলো ধরে সলভ করবে, কারণ এখান থেকে 50টা প্রশ্নের ভিতরে 30টা প্রশ্ন কিন্তু তুমি ডিরেক্টলি 30 থেকে 35টা প্রশ্ন ডিরেক্টলি বোর্ড পরীক্ষায় পাবে বা বোর্ড পরীক্ষায় আসছে ওই প্রশ্নগুলো দিয়ে দিছে, তো ওই প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। কমনের নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু দেখে গেলে তোমার যে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন এটা হলো গিয়ে বেস্ট হবে। অর্থনীতি দেখতে হবে, ভূগোল দেখতে হবে, সাম্প্রতিক যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো একটু দেখতে হবে, জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেগুলো একটু দেখতে হবে, প্রত্নতাত্ত্বিক বা বিখ্যাত স্থানগুলো নিয়ে দেখতে হবে, প্রাচীন আমল দেখতে হবে, নদ নদী খালবিল, উপজাতি, সংবিধান, বিশ্ববিদ্যালয় রিলেটেড অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিলেটেড তথ্যগুলো দেখতে হবে, গ্রন্থ লেখক-উক্তি দেখতে হবে, এবং আমি ওইখানে অ্যাড করে দিয়েছি যে বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন টপিকগুলোতে এই শেষ সময় এসে তোমাদেরকে প্রাধান্য দিতে হবে। দেখা হবে তোমাদের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রিভিশন ক্লাসে। সেই সময় পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।